সকলকে স্বাগতম জিওগ্রাফি টিউটর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে। আমি মোহাম্মদ মঞ্জুরুল আলম। আজকে আবার WBCHSEর ক্লাস 11 সেমিস্টার 1 এর আরেকটি ভূগোলের গুরুত্বপূর্ণ অধ্যায় আবহাওয়া ও জলবায়ু থেকে আলোচনা করব। আজকের আলোচনায় 85টি MCQ প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা সহ আলোচনা তোমাদের সামনে আমি তুলে ধরব। আশা করছি এর মধ্যে থেকেই তোমরা সেমিস্টার 1 এর ভূগোল পরীক্ষায় আবহাওয়া জলবায়ু থেকে পেয়ে যাবে। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আর এর পরে কোন বিষয়ের উপর কী ধরনের ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আরেকটি কথা, এই জিওগ্রাফি টিউটর ফেসবুক পেজটিকে এবং ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো, পেজটিকে যদি ফলো করে না থাকো, তাহলে অবশ্যই ফলো করে নাও এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। চলো তাহলে বেশি বকবক করব না। আজকে যে এমসিকিউ সেট আমি তৈরি করেছি তার প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন আমি রেখেছি, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ কত? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ 0.033%, 0.034%, 0.035%, 0.036%। উত্তর হবে অ্যান্সার এই প্রশ্নটির অপশন এ 0.033%। দ্বিতীয় প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে কিসের উপস্থিতিতে আকাশের রং নীল হয়? বায়ুমণ্ডলীতে যে কিসের উপস্থিতিতে আকাশের রং নীল রঙের হয়? ধূলিকণা, জলীয় বাষ্প, জেনন গ্যাস, ওজোন গ্যাস। এখানে অপশন এ উত্তর হবে, এই প্রশ্নটির উত্তর অপশন এ হবে ধূলিকণা। নেক্সট প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের সর্বাধিক উপস্থিতির শতকরা হার কত? জলীয় বাষ্প কতটা আছে বায়ুমণ্ডলে? 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প কতটা আছে? বায়ুমণ্ডলে জলীয় বাষ্প আছে 4 ভাগ, যেটা শতাংশ হিসাবে যদি আমরা দেখতে যাই তাহলে 0.2 বা 0 থেকে 0.4%, 0.2 বা 0 থেকে 4%। 4 নম্বর প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের একটি স্থায়ী উপাদান হলো, বায়ুমণ্ডলে একটি স্থায়ী উপাদান এ কার্বন ডাই অক্সাইড, বি অক্সিজেন, সি ওজোন, ডি জলীয় বাষ্প। স্থায়ী উপাদান যেটা একদম স্থায়ীভাবে আছে অক্সিজেন। অক্সিজেন হচ্ছে স্থায়ী উপাদান। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন দেওয়া আছে, বায়ুমণ্ডলের অক্সিজেনের শতকরা পরিমাণ কত? বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? 20.94%, 20.84%, 20.74%, 20.64%। এখানে অ্যান্সার হবে অপশন এ 20.94%। অপশন এ উত্তর হয়ে যাবে আমাদের 20.94%। চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন আছে, বায়ুমণ্ডলের সবচেয়ে ভারী গ্যাসের নাম কি? বায়ুমণ্ডলের সবচেয়ে ভারী গ্যাসের নাম কি? বায়ুমণ্ডলের সবচেয়ে ভারী গ্যাসের নাম হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন কার্বন। তাহলে সবচেয়ে ভারী গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই গ্যাসটি হচ্ছে সবচেয়ে ভারী, কার্বন ডাই অক্সাইড গ্যাস। অক্সিজেনকে বলা হয় প্রাণবায়ু। অক্সিজেনকে কি বলা হয়? প্রাণবায়ু। নাইট্রোজেন বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে আছে। কতটা আছে তোমরা কমেন্টে আমাকে জানাও, কতটা পরিমাণে আছে, কত শতাংশ আছে বায়ুমণ্ডলে, সেটা কমেন্টে অবশ্যই জানাও। মিথেন কার্বন, এটাকে জৈব গ্যাস বলা হয়। মিথেন কার্বন হচ্ছে জৈব গ্যাস।
চলো নেক্সট প্রশ্ন। শুক্তি মেঘ বা মাদার অফ পার্ল ক্লাউড সৃষ্টি হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? ট্রপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, আয়নোস্ফিয়ারে? কোন স্তরে সৃষ্টি হয় শুক্তি মেঘ বা মাদার অফ পার্ল ক্লাউড? সৃষ্টি হয় অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ারে। এই কোশ্চেনের অ্যান্সার হবে অপশন বি, মুক্তিমেঘ সৃষ্টি হয় স্ট্র্যাটোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের শীতলতম স্তর, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কাকে বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারকে, থার্মোস্ফিয়ারকে, ট্রপোস্ফিয়ারকে, মেসোস্ফিয়ারকে? বায়ুমণ্ডলের শীতলতম স্তর বলা হয় মেসোস্ফিয়ারকে, যেখানে উষ্ণতা -90°C কাছাকাছি চলে যায়, -90°C কাছাকাছি চলে যায়। বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন দেখো, ওজোন গ্যাস দেখা যায় কোন স্তরে? ওজোন গ্যাস O3 ওজোন গ্যাস কোন স্তরে দেখা যায়? ট্রপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে? কোন স্তরে দেখা যায় ওজোন গ্যাস? ওজোন গ্যাস দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। কতটা কতটা উচ্চতায় দেখা যায়? 20 থেকে 35 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাস দেখা যায়, 20 থেকে 35 কিলোমিটার উচ্চতায়। নেক্সট প্রশ্ন দেখো, নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা অঞ্চলভেদে বিভিন্ন ধরনের হয়। আমাদের বলা হয়েছে যে ট্রপোস্ফিয়ারের নিরক্ষীয় অঞ্চলের উচ্চতা কত? 14 কিমি, 16 কিমি, 18 কিমি, 20 কিমি? ট্রপোস্ফিয়ারের উচ্চতা সবচেয়ে বেশি যেখানে, সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, সেই উচ্চতাটা হলো 18 কিমি। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি। যদি বলা হয় ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা হবে 14 থেকে 16 কিমি। ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা 14 থেকে 16 কিমি। এবার তোমাদের জন্য একটি এখানে প্রশ্ন, মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? এটা তোমাদের জন্য প্রশ্ন, কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট প্রশ্ন দেখো এবার, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি বা কাকে বলা হয়? ট্রপোস্ফিয়ারকে, থার্মোস্ফিয়ারকে, এক্সোস্ফিয়ারকে, ম্যাগনেটোস্ফিয়ারকে? বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর বলা হয় থার্মোস্ফিয়ারকে। এটা হচ্ছে সবচেয়ে উষ্ণতম স্তর। 1200°C পর্যন্ত তাপমাত্রা হয়ে যায়, 1200°C পর্যন্ত তাপমাত্রা হয়। এখানে খুব দ্রুত তাপমাত্রা বৃদ্ধি পায়। থার্মোস্ফিয়ারে তাপমাত্রা খুব দ্রুত বৃদ্ধি পায়। সব থেকে যদি বেশি উষ্ণতা হয় তাহলে হবে সবশেষে, যেখানে সব থেকে বেশি উষ্ণতা হয় সেই উষ্ণতাযুক্ত জায়গাটার নাম হচ্ছে, স্তরটির নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। এখানে সবচেয়ে বেশি উষ্ণতা হয় সবশেষে, হ্যাঁ, পরবর্তীতে গিয়ে সেই উষ্ণতাটা হচ্ছে 1600°C পর্যন্ত হয়ে যায়। কিন্তু যদি বলে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর, আমরা থার্মোস্ফিয়ার করব। এখানে খুব তাড়াতাড়ি উষ্ণতা বৃদ্ধি পায়। কতটা পর্যন্ত উষ্ণতা চলে যায়? 1200°C পর্যন্ত। চলো নেক্সট প্রশ্ন দেখো, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় কোন স্তরে? ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় কোন স্তরে? মেসোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে, এক্সোস্ফিয়ারে, ম্যাগনেটোস্ফিয়ারে? ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে। তবে একটি নয়, দুটি বলয় দেখা যায় এখানে ম্যাগনেটোস্ফিয়ারে। নেক্সট প্রশ্ন, ওজোন গ্যাস কে আবিষ্কার করেন? ওজোন গ্যাস আবিষ্কার করেন কে? অপশন এ ফ্রেডরিক স্কনবি, অপশন বি হেনরি বুসন ও চার্লস ফেব্রি, অপশন সি জেসি ফারমান, অপশন ডি জে.এল. সোরেট? কে ওজোন গ্যাস আবিষ্কার করেছিল? ওজোন গ্যাস আবিষ্কার করেছিল ফ্রেডরিক স্কনবি। কত সালে? এখানে অপশন এ হয়ে যাবে অ্যান্সার। সালটা হচ্ছে 1840 সালে। 1840 সালে প্রথম ফ্রেডরিক স্কনবি ওজোন গ্যাস আবিষ্কার করেন। প্রথম ওজোন স্তরের ক্ষয় আবিষ্কার করেন কে? প্রথম ওজোন স্তরের ক্ষয় আবিষ্কার করেন কে?
অপশন এ ফ্রেডরিক স্কনবি, অপশন বি হেনরি বুসন ও চার্লস ফেব্রি, অপশন সি জেসি ফরম্যান, অপশন ডি জে এল শরেট। এখানে উত্তর হবে, অ্যান্সার হবে এই প্রশ্নের অপশন সি জেসি ফরম্যান। জেসি ফরম্যান ওজোন স্তরের ক্ষয় আবিষ্কার করেছিলেন। নেক্সট, ওজোন সংকেত উদ্ভাবন করেন কে? ওজোন সংকেত এটি কে উদ্ভাবন করেছিলেন? ফ্রেডরিক স্কনবি, হেনরি বুসন, চার্লস ফেব্রি, জেসি ফরম্যান, জে এল শরেট। ওজোন সংকেত উদ্ভাবন করেছিলেন জে এল শরেট। 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশন ডি জে এল শরেট ওজোন সংকেত উদ্ভাবন করেছিলেন। বায়ুমণ্ডলের ওজোন স্তর আবিষ্কার করেন কে? বায়ুমণ্ডলের মধ্যে যে ওজোন স্তর আছে সেটি কে আবিষ্কার করেছিলেন? অপশন এ ফ্রেডরিক স্কনবি, অপশন বি হেনরি বুসন ও চার্লস ফেব্রি, অপশন সি জেসি ফারম্যান, অপশন ডি জে এল শরেট। কে করেছিলেন আবিষ্কার? আবিষ্কার করেছিলেন হেনরি বুসন ও চার্লস ফেব্রি। কত সালে করেছিলেন? 1913 সালে। 1913 সালে আবিষ্কার করেছিলেন ওজোন স্তর। চলো পরের প্রশ্ন দেখো, বিশ্ব ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয় কবে? বিশ্ব ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয় কবে? 16ই আগস্ট, 16ই সেপ্টেম্বর, 16ই অক্টোবর, 16ই নভেম্বর। 16ই সেপ্টেম্বর। 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজোন স্তর সুরক্ষা দিবস পালন করা হয়। 17 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি। নেক্সট প্রশ্ন, ওজোন স্তর সংরক্ষণের জন্য স্বাক্ষরিত হয়। কি স্বাক্ষরিত হয়েছিল? মানে চুক্তি, কি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ওজোন স্তর সংরক্ষণের জন্য? মন্ট্রিল প্রটোকল, কিয়োটো প্রটোকল, বসুন্ধরা সম্মেলন, রামসার সম্মেলন। মন্ট্রিল প্রটোকল ওজোন স্তর সংরক্ষণের জন্য স্বাক্ষর হয়েছিল। 18 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশন এ। নেক্সট প্রশ্ন, ওজোন স্তর বিনাশে প্রধান ভূমিকা পালন করে কে? প্রধান ভূমিকা পালন করে ওজোন স্তর বিনাশে? ওজোন স্তর বিনাশে প্রধান ভূমিকা পালন করে কে? সিএফসি, অপশন বি ব্রোমিন যৌগ, অপশন ডি হ্যালোজেন যৌগ, অপশন ডি সালফেট যৌগ। 19 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, অপশন এ। নেক্সট প্রশ্ন দেখো, ওজোন স্তর ক্ষয় সর্বাধিক হয় কোন কালে হয়? এ গ্রীষ্মকালে, বি শীতকালে, ডি বসন্তকালে, সি বসন্তকালে, ডি বর্ষাকালে। কোন কালে সবচেয়ে বেশি ওজোন স্তর ক্ষয় হয়? বসন্তকালে সবচেয়ে বেশি ওজোন স্তর ক্ষয় হয়। 20 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি। নেক্সট প্রশ্ন, বায়ু আয়নিত থাকে কোন স্তরে? বায়ু ভেঙে আয়নে পরিণত হয় বা আয়নিত হয় কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে, ট্রোপোস্ফিয়ারে। এখানে উত্তর হয়ে যাবে অপশন সি থার্মোস্ফিয়ারে। এখানে বায়ু আয়নিত হয় বলে এই থার্মোস্ফিয়ারের আরেকটা নাম আছে আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারকে বলা হয় আয়নোস্ফিয়ার। এখানে বায়ু আয়নিত হয়ে যায় বলে এই স্তরের আরেকটি নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। 21 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি। নেক্সট, বায়ুর ঘনত্ব সর্বাধিক দেখা যায় কোন স্তরে? এ ট্রপোস্ফিয়ারে, বি স্ট্র্যাটোস্ফিয়ারে, সি মেসোস্ফিয়ারে, ডি থার্মোস্ফিয়ারে। অ্যান্সার হবে অপশন এ। অ্যান্সার হবে ট্রপোস্ফিয়ারে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি হয়। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক কি আছে। নেক্সট প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, দ্রুতগামী জেট বিমান নিরাপদে কোন স্তরে যাতায়াত করে? বিমান চলাচল করে নিরাপদে কোন স্তরে? অপশন এ ট্রপোস্ফিয়ারে, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ারে, অপশন সি মেসোস্ফিয়ারে, অপশন ডি থার্মোস্ফিয়ারে। কোন স্তরে বিমান চলাচল করে নিরাপদে? স্ট্র্যাটোস্ফিয়ারে, অপশন বি। অ্যান্সার হবে অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ারে বিমান নিরাপদে চলাচল করে। নেক্সট পরের প্রশ্ন, স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার প্রতি কিমিতে 1 কিমিতে স্বাভাবিক উষ্ণতার হ্রাসের হার কত? অপশন এ
6.2 ডিগ্রি সেলসিয়াস, অপশন বি 6.4 ডিগ্রি সেলসিয়াস, অপশন সি 6.8 ডিগ্রি সেলসিয়াস, অপশন ডি 6.10 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্সার হবে অপশন বি 6.4 ডিগ্রি সেলসিয়াস। এই যে উষ্ণতা পরিবর্তন হয়, এই উষ্ণতা পরিবর্তনের হারকে বলা হয় নর্মাল ল্যাপস রেট বা স্বাভাবিক উষ্ণতার হ্রাস হার। তো নেক্সট প্রশ্ন, নৈশদ্যুতি মেঘ দেখা যায় কোন স্তরে? নৈশদ্যুতি মেঘ দেখা যায় কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে না ট্রপোস্ফিয়ারে? কোন স্তরে নৈশদ্যুতি মেঘ দেখা যায়? এখানে অ্যান্সার হবে নৈশদ্যুতি মেঘ দেখা যায় মেসোস্ফিয়ারে। অপশন বি অ্যান্সার হবে কি? অপশন বি মেসোস্ফিয়ারে নৈশদ্যুতি মেঘ দেখা যায়। নেক্সট, মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল, আমরা দেখলাম একটু আগেই মন্ট্রিল প্রটোকল ওজোন সংরক্ষণ দিবস হিসেবে ওজোন সংরক্ষণের জন্য স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তিটা কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1985, 1986, 1987, 1988? 1987 খ্রিস্টাব্দে হয়েছিল। মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল 1927 খ্রিস্টাব্দে। নেক্সট, ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম হয় কোথায়? ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম হয় কোন অঞ্চলে বা কোথায়? অপশন এ নিরক্ষীয় অঞ্চলে, অপশন বি ক্রান্তীয় অঞ্চলে, অপশন সি নাতিশীতোষ্ণ অঞ্চলে, অপশন ডি মেরু অঞ্চলে। ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম হয় নিরক্ষীয় অঞ্চলে, সব থেকে কম হয় নিরক্ষীয় অঞ্চলে, সবচেয়ে বেশি হয় মেরু অঞ্চলে, আর মাঝারি থাকে ক্রান্তীয় আর নাতিশীতোষ্ণ অঞ্চলে। নেক্সট, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলে যে স্তরে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটি হলো বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে বায়ুমণ্ডলে ফিরে আসে সেই স্তরটির নাম? এ ট্রপোস্ফিয়ার, বি স্ট্র্যাটোস্ফিয়ার, সি আয়োনোস্ফিয়ার, ডি ম্যাগনেটোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে আবার ফিরে আসে। নেক্সট, বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটি? সবথেকে উপরের স্তর বা সর্বোচ্চ স্তর কোনটি? ম্যাগনেটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার? বায়ুমণ্ডলের সবচেয়ে ঊর্ধ্বতর স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। নেক্সট, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় কোন স্তরে? আয়োনোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, এক্সোস্ফিয়ারে? কোন স্তরে ছাই হয়ে যায় পুড়ে? মেসোস্ফিয়ারে এসে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। বৈপরীত্য উত্তাপ দেখা যায়। বৈপরীত্য উত্তাপ, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও বৃদ্ধি পায়, সেটাকেই বলা হয় বৈপরীত্য উত্তাপ। এই বৈপরীত্য উত্তাপ দেখা যায় কোন স্তরে? ট্রপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে? ট্রপোস্ফিয়ারে। আমরা জানি ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়, কিন্তু সব থেকে নিম্ন ট্রপোস্ফিয়ারে, যখন ট্রপোস্ফিয়ারের নিম্ন অঞ্চলে মানে ভূপৃষ্ঠের কাছাকাছি থাকবো বা ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে অবস্থান করব, সেই সময়তে কি হয়? উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও বৃদ্ধি পায়, এটাকেই বলা হয় বৈপরীত্য উত্তাপ। যদি আমাদের ট্রপোস্ফিয়ার নাও লেখা থাকতে পারে, নিম্ন ট্রপোস্ফিয়ার লেখা থাকতে পারে, আমরা এখানে অ্যান্সার করব অপশন এ ট্রপোস্ফিয়ারে। নেক্সট, ওজোন গহ্বর সৃষ্টি হয় স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন গ্যাসের ঘনত্ব, যেখানে ওজোন গহ্বর সৃষ্টি হয় সেইখানে ওজোন স্তরের যে ঘনত্ব, গ্যাসের ঘনত্ব, সেটা কতটা? আমরা জানি ডবসন এককে ওজোন ঘনত্ব মাপা হয়, ওজোন স্তরের ঘনত্ব মাপা হয় ডবসন এককে। সেই ওজোন স্তরের ঘনত্ব কতটা হয়? অপশন এ 220 ডবসনের এরকম, মানে 220 ডবসনের কাছাকাছি। অপশন বি 240, অপশন এ 240 ডবসনের কাছাকাছি, অপশন বি 220 ডবসনের মতো, অপশন সি 200 ডবসনের মতন, অপশন ডি 180 ডবসনের মতো। কতটা কতটা পর্যন্ত বায়ুর ওজোন স্তর ভালো সুরক্ষিত থাকে? 200 ডবসনের যদি কাছাকাছি চলে আসে তাহলে ওজোন স্তরের ঘনত্ব মানে ওজোন গহ্বর সৃষ্টি হয়ে যায়। অপশন সি হবে অ্যান্সার। নেক্সট, পরবর্তী প্রশ্ন, অতিবেগুনি রশ্মি শোষিত হয় কোন স্তরে? অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয় কোন স্তরে?
অতিবেগুনি রশ্মি শোষণ করে কে? ওজোন স্তর, তাই না? তাহলে ওজোন স্তর, ওজোন স্তর কোন স্তরে আছে? ওজোন স্তর আছে কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। তাহলে অপশন বি হয়ে যাবে এটার উত্তর। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। তো আমরা উত্তর এখানে পাবো স্ট্র্যাটোস্ফিয়ার, কারণ এখানে ওজোন গ্যাসের স্তর আছে, ওজোন গ্যাসের স্তর আছে। আর এই ওজোন গ্যাসের স্তর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। তাই আমাদের এখানে 33 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি। পৃথিবীতে বা পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? অ্যালবেডো কি? অ্যালবেডো হচ্ছে যে সৌর শক্তি 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে আসে। সেই 200 কোটি ভাগের 1 ভাগ এর মধ্যে বায়ুমণ্ডলে এসে ভূপৃষ্ঠে, বায়ুমণ্ডলে, মেঘে, ধূলিকণায়, গাছে সমস্ত কিছুতে ধাক্কা লেগে আবার ফিরে চলে যায়। যেটা ফিরে চলে যায় সেটাকেই বলা হয় অ্যালবেডো। সেই ফিরে চলে যাওয়ার পরিমাণটা কত? অপশন এ 32%, অপশন বি 33%, অপশন সি 34%, অপশন বি 35%। দেখো কিছু কিছু বইয়ে এই দুটোই লেখা থাকে, 34% এবং 35%। আমাদের কোশ্চেনে কিন্তু দুটোই দিবে না, আমি এখানে সেট করেছি তোমাদের বোঝানোর জন্য, তাই আমি এখানে বলে দিচ্ছি। অপশনে পরীক্ষার প্রশ্নপত্রে অপশনে হয় 34 থাকবে, নচেত 35 থাকবে। তাহলে আমরা এখানে উত্তর কি করব? এটা আমাদের মধ্যে প্রশ্ন যে 34 করব না 35 করব। দেখো আমরা 34টাকে এখানে প্রেফার করব বেশি, 34%। তারপরে যদি 34 না থাকে 35 থাকবে, আর 35 না থাকলে 34 থাকবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। উষ্ণতার প্রসার সর্বাধিক হয় কোথায়? উষ্ণতার প্রসার সব থেকে বেশি কোথায়? নিরক্ষীয় অঞ্চলে, বি ক্রান্তীয় অঞ্চলে, সি নাতিশীতোষ্ণ অঞ্চলে, ডি মেরু অঞ্চলে। কোথায় সবচেয়ে বেশি হয় উষ্ণতার প্রসার? সবচেয়ে বেশি হয় কোথায়? মেরু অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি হয়। নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে কম হয় উষ্ণতার প্রসার, নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে কম, প্রায় 2°C কাছাকাছি। ওকে, নেক্সট, 1°C সমান হলো, মানে 1°C সমান কতটা? দেখো 1°C সমান বলেছে, হ্যাঁ, এখানে ফারেনহাইটে দেওয়া আছে অপশনগুলো। অপশন আগে বলে নিই, তারপরে তখন ডিটেলসে বলছি। অপশন এ 32.8°F, অপশন বি 33.8°F, অপশন সি 34.8°F, অপশন ডি 35.8°F। এখানে উত্তর হবে 33.8°F। ওকে, দেখো 0°তে আমরা পাই কত? 32°F। 0°C আমরা কত পাই? 32°F। আমাকে বলেছে 1°তে। দেখো 32 থেকে আমরা কত পাই? 212°F, তাই কি না? তাহলে 100, মানে এই মিডিলের যে গ্যাপটা সমান 100, এই 100 দিয়ে যখন আমি ভাগ করব, তাহলে আমি ওখানে পাবো কত? পাবো 1.8°F। তাহলে 32 প্লাস 1°F সমান 33.8°F। তাহলে 36 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি। নেক্সট প্রশ্ন দেখো, সৌর ধ্রুবক এর পরিমাণ হলো প্রায়, সৌর ধ্রুবক এর পরিমাণ কতটা? 1.68 ক্যালোরি পার বর্গ কিমি, অপশন বি 1.74 ক্যালোরি পার বর্গ কিমি, অপশন সি 1.84 ক্যালোরি পার বর্গ কিমি, অপশন ডি 1.94 ক্যালোরি পার বর্গ কিমি। উত্তর হবে 1.94 ক্যালোরি পার বর্গ কিমি। সূর্যের বহির্পৃষ্ঠের উষ্ণতা হলো প্রায়, বাইরের, সূর্যের বাইরের উষ্ণতা কত? সূর্যের বাইরের উষ্ণতা অপশন এ 4000°C, অপশন বি 5000°C, অপশন সি 6000°C, অপশন ডি 7000°C। উত্তর হবে এখানে 6000°C। নেক্সট, বিশ্বের গ্রিনহাউস বৃদ্ধিতে সর্বাধিক ভূমিকা পালন রয়েছে কোন দেশে? কোন দেশে সবচেয়ে বেশি গ্রিনহাউস উৎপাদনে ভূমিকা পালন করে? এ আমেরিকা যুক্তরাষ্ট্র, বি জাপান, সি চীন, ডি ভারত। সবচেয়ে বেশি গ্রিনহাউস বৃদ্ধিতে সহায়তা বা ভূমিকা পালন করছে অপশন সি চীন। যদি মাথাপিছু বলা হয়
তাহলে কি হবে? মাথাপিছু যদি বলা হয়, মাথাপিছু সর্বাধিক কোন দেশ করে? কাতার। মাথাপিছু ওজন গ্যাস বৃদ্ধি করে কে? কাতার। নেক্সট, ভূপৃষ্ঠ থেকে বিক্ষিপ্ত প্রতিফলিত অ্যালবেডো হলো, ভূপৃষ্ঠ থেকে বিক্ষিপ্ত বা প্রতিফলিত অ্যালবেডোর পরিমাণ কতটা? 2%। ভূপৃষ্ঠ থেকে 2%। আমরা দেখলাম অ্যালবেডোর পরিমাণ 34 বা 35 বললাম, তাহলে ভূপৃষ্ঠ থেকে অ্যালবেডোর পরিমাণ কতটা হয়? 2%। বায়ুমণ্ডল কোন পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয়? বায়ুমণ্ডল আমরা জানি তিনটে পদ্ধতিতে, মেইনলি তিনটে পদ্ধতিতে উৎপন্ন হয়, আরও আছে উত্তপ্ত হয়, বিকিরণ, পরিচলন, পরিবহন। তো সবচেয়ে বেশি কোন পদ্ধতিতে? এই চারটি যে পদ্ধতি এখানে দেওয়া আছে, চারটি পদ্ধতিতেই বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। তো কোন পদ্ধতিতে সবচেয়ে বেশি উত্তপ্ত হয় বায়ুমণ্ডল? সবচেয়ে বেশি উত্তপ্ত হয়, দেখো, অপশন এ বিকিরণ, অপশন বি পরিবহন, অপশন সি পরিচলন, অপশন ডি অ্যাডভেকশন। উত্তর হবে অপশন এ, বিকিরণ পদ্ধতিতে সবচেয়ে বেশি বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। নেক্সট, বায়ুমণ্ডলের উষ্ণতা সর্বোচ্চ হয়, মানে সব থেকে বেশি হয় কখন বায়ুমণ্ডলের উষ্ণতা? 12টা, মানে দুপুর 12টার সময়, দুপুর 1টার সময়, দুপুর 1:30টার সময়, দুপুর 2টোর সময়। সবচেয়ে বেশি উত্তপ্ত হয় বায়ুমণ্ডল দুপুর 2টোর সময়। উষ্ণতার প্রসার সর্বনিম্ন হয় কোথায়? উষ্ণতার প্রসার সবচেয়ে কম হয় কোন অঞ্চলে? একটু আগে আমরা বেশিটা দেখেছিলাম, কোথায় হয়েছিল? মেরু অঞ্চলে, তাই না? এবার ওখানে আমি বলে দিয়েছিলাম সবচেয়ে কম হয় কোন অঞ্চলে? এ নিরক্ষীয় অঞ্চলে, বি ক্রান্তীয় অঞ্চলে, সি নাতিশীতোষ্ণ অঞ্চলে, ডি মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে তো সবচেয়ে বেশি হয় উষ্ণতার প্রসার, আর মাঝারি হয় ক্রান্তীয় অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে। তাহলে কে পড়ে থাকলো? নিরক্ষীয় অঞ্চলে। তাহলে সবচেয়ে কম হয়, সর্বনিম্ন হয় উষ্ণতার প্রসার কোথায়? নিরক্ষীয় অঞ্চলে। চলো নেক্সট প্রশ্ন, প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ পরিবর্তনে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস পায় কতটা? 1 ডিগ্রি অক্ষাংশ পরিবর্তনে, দেখো, নিরক্ষীয় অঞ্চল থেকে উত্তর দিকে 90টি অক্ষরেখা এবং দক্ষিণ দিকে 90টি অক্ষরেখা আছে। তো এই অক্ষরেখা পরিবর্তনের সাথে সাথে উষ্ণতা কিরূপ পরিবর্তন হয়? এখানে কিন্তু উচ্চতার সাথে বলেনি, উচ্চতার সাথে বললে আমরা পেতাম স্বাভাবিক উষ্ণতার হ্রাস আর 6.4 ডিগ্রি সেলসিয়াস। এখানে বলেছে অক্ষাংশ পরিবর্তনে, অপশন এ 0.26 ডিগ্রি সেলসিয়াস, অপশন ডি বি 0.27 ডিগ্রি সেলসিয়াস, অপশন সি 0.28 ডিগ্রি সেলসিয়াস, অপশন ডি 0.29 ডিগ্রি সেলসিয়াস। উত্তর কি হবে? বলো। আচ্ছা, উত্তর আমি বলে দিচ্ছি, অপশন সি। অপশন সি উত্তর হবে 0.28 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, অভিকর্ষ টানের দ্বারা, অভিকর্ষ টানের দ্বারা প্রভাবিত বায়ু হলো, কোন বায়ুটা অভিকর্ষ টানের দ্বারা প্রভাবিত হয়? অ্যানাবেটিক বায়ু, ক্যাটাবেটিক বায়ু, স্থলবায়ু, সমুদ্র বায়ু। দেখো, সমুদ্র বায়ু স্থলভাগের দিক থেকে যায়, স্থলবায়ু সমুদ্রের দিক থেকে আসে, তাহলে এখানে অভিকর্ষ টানের কোনো ব্যাপার নেই। অ্যানাবেটিক বায়ু এবং ক্যাটাবেটিক বায়ু, এই দুটোর মধ্যে একটু ভাবো। অ্যানাবেটিক বায়ু কি হয়? উপত্যকা থেকে উপর দিকে উঠে যায়, আর ক্যাটাবেটিক বায়ু উপত্যকা বরাবর নিচের দিকে নেমে আসে। তাহলে অভিকর্ষ টানে কোন বায়ুটা নিচের দিকে নেমে আসে? ক্যাটাবেটিক বায়ু। অপশন বি। বায়ুমণ্ডলের উষ্ণতা সর্বনিম্ন হয় কখন? সর্বোচ্চ আমরা দেখলাম সর্বোচ্চ দুপুর 2টোর সময় হয়, সর্বনিম্ন কখন হয়? ভোর 4টে, বি ভোর 4:30টায়, সি ভোর 5টায়, ডি ভোর 6টায়। সবচেয়ে সবচেয়ে কম হয় ভোর 4টার সময়, উষ্ণতা সবচেয়ে কম হয়। নেক্সট প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখার মান হলো, কর্কট ক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি দক্ষিণ, 63 ডিগ্রি উত্তর, 63 ডিগ্রি দক্ষিণ। কর্কট ক্রান্তি রেখার মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর। আমাদের ভারতবর্ষের মাঝ বরাবর গেছে কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর, আর 23.5 ডিগ্রি দক্ষিণ রেখাটার নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা। আর 63 ডিগ্রি উত্তর
রেখাটার নাম হচ্ছে 66.5° সুমেরু সুমেরু বৃত্ত রেখা। আর 66.5° দক্ষিণ রেখাটার নাম কি? কুমেরু বৃত্ত রেখা। নেক্সট, সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে কোন অঞ্চলে? নিরক্ষীয় অঞ্চলে, কর্কট ক্রান্তি রেখায়, মকর ক্রান্তি রেখায়, সুমেরুবৃত্ত অঞ্চলে। এটা যদি পৃথিবী হয় এটা নিরক্ষ রেখা, এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এটা মকর ক্রান্তি রেখা, এটা সুমেরুবৃত্ত রেখা, এটা কুমেরুবৃত্ত রেখা। সূর্যটা যদি এখানে থাকে, এখান থেকে যদি সূর্য আলো দেয় তাহলে লম্বভাবে কোথায় পড়ছে? নিরক্ষীয় অঞ্চলে। বাদবাকিগুলোতে তির্যকভাবে পড়বে। তাহলে নিরক্ষীয় অঞ্চল হবে। নিরক্ষ রেখায় সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়। একই প্রশ্ন আছে আবার একটা। নেক্সট, পরের প্রশ্ন দেখো, পৃথিবীর গড় উষ্ণতা হলো কত? পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা। পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা অপশন এ 12°C, অপশন বি 15°C, অপশন সি 17°C, অপশন ডি 20°C। দেখো, নিরক্ষী পৃথিবীর গড় উষ্ণতা হচ্ছে 15°C। পৃথিবীর গড় উষ্ণতা 15°C। সবুজ ঘর বা গ্রিন হাউস সর্বপ্রথম এই নামকরণটি কে করেছিলেন? এজি ট্যান্সলে, জোসেফ ফুরিয়ার, সি আর্নেস্ট হেকেল, ডি ফ্রেডরিক স্কনবি। যে সবুজ ঘর, গ্রিন হাউস, সবুজ ঘর এই নামটা কে দিয়েছিলেন? সর্বপ্রথম নামকরণ কে করেছিলেন? জোসেফ ফুরিয়ার। অপশন বি অ্যান্সার হবে। প্রধান গ্রিনহাউস গ্যাস হলো, সবথেকে প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে CO2, না CFC, না জলীয় বাষ্প, না মিথেন? কোনটা হবে? CO2। অপশন এ অ্যান্সার হবে, অপশন এ CO2। প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে CO2। কার্বন ডাই অক্সাইড সবচেয়ে বেশি বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে এবং এটি সবচেয়ে ভারী গ্যাস। নেক্সট, অভিকর্ষ বলের বিপরীতে প্রবাহিত বায়ু। দেখো, অভিকর্ষের দিকে যে বায়ুটা একটু আগে আমরা বললাম ক্যাটাবেটিক বায়ু, সমুদ্রতে বায়ু আর স্থল বায়ুও বললাম, তাহলে কোন বায়ু হবে? অ্যানাবেটিক বায়ু। এখানে অপশন এ উত্তর হবে। অভিকর্ষের বিপরীতে প্রবাহিত বায়ু হলো অ্যানাবেটিক বায়ু। সর্বাধিক গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয় কিসের দ্বারাই? সর্বাধিক গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয় তাপবিদ্যুৎ কেন্দ্রে, কলকারখানায়, কৃষিক্ষেত্রে, যানবাহনে। তাপবিদ্যুৎ কেন্দ্রে, কলকারখানায়, কৃষিক্ষেত্রে, যানবাহনে। কোথায় সর্বাধিক গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয়? তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বাধিক গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয়। এগুলো সবগুলো থেকেই গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয়, কিন্তু সবচেয়ে বেশি গ্যাস উৎপন্ন হয় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। বায়ুর উষ্ণতা বৃদ্ধিতে কোন গ্যাসের ক্ষমতা সবচেয়ে বেশি? বায়ুর উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে কোন গ্যাসের ক্ষমতা বেশি? CO2, CFC, জলীয় বাষ্প, মিথেন। দেখো, এটা হচ্ছে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে, কিন্তু ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে CFCর। এই CFC গ্যাসটা, ক্লোরোফ্লোরোকার্বন, সব থেকে বেশি বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে, মানে ক্ষমতা বেশি। অপশন বি অ্যান্সার। ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডলের উচ্চতা ধরা হয়। ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডলের উচ্চতা ধরা হয় কতটা? ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডলের উচ্চতা ধরা হয় কতদূর পর্যন্ত বায়ুমণ্ডল ধরা হয়েছে? 100 কিমি, 1000 কিমি, 10,000 কিমি, 1 লক্ষ কিমি। 10,000 কিমি পর্যন্ত ম্যাগনেটোস্ফিয়ারের যে উচ্চতা, শেষ উচ্চতা, সেটা 10,000 কিমি। তাহলে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্ব বায়ুমণ্ডলের উচ্চতা ধরা হয়েছে 10,000 কিমি। বায়ুমণ্ডলের কোন গ্যাস দুটি প্রায় 99% অধিকার করে আছে? কোন দুটি গ্যাস? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, বি নাইট্রোজেন অক্সিজেন, সি নাইট্রোজেন ওজোন, ডি নাইট্রোজেন হিলিয়াম। দেখো, অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড কতটা আছে? 0.033%, অক্সিজেন 20.9%, নাইট্রোজেন 78 সামথিং শতাংশ। তাহলে সবচেয়ে বেশি কোন গ্যাস? 78 আর 20 কত হলো? 98। তার মানে 99% বায়ুমণ্ডল দখল করে আছে নাইট্রোজেন ও অক্সিজেন। অপশন বি অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, পরিমাণগত দিক থেকে বায়ুমণ্ডলের দ্বিতীয় বৃহত্তম গ্যাস। পরিমাণের দিক থেকে নিয়ন, আর্গন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। পরিমাণ,
এই চারটা গ্যাসের মধ্যে পরিমাণ সবথেকে কার বেশি? অক্সিজেনের 20.9। নিম্নলিখিত কোনটি নিষ্ক্রিয় গ্যাস নয়? এই নয়গুলো একটু ভালো করে প্রশ্ন পড়ে নিবে। নয় যেখানে থাকবে তোমরা নিষ্ক্রিয় গ্যাস বলে নিষ্ক্রিয় গ্যাসকে উত্তর করে দিবে। বলেছে এখানে নিষ্ক্রিয় গ্যাস নয় কোনটা? নিয়ন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, জেনন। কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস নয়। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের গড় পরিমাণ কত? কার্বন ডাই অক্সাইড গ্যাসের গড় পরিমাণ কত? কার্বন ডাই অক্সাইডের গড় পরিমাণ 30%, 3%, 0.3%, 0.03%, 0.033%। তার মানে 0.03%। অপশন ডি অ্যান্সার। নেক্সট, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ও উদ্ভিদ ব্যবহার করে মাটির উর্বরতা বাড়ায়? কোন গ্যাসটাকে ব্যবহার করে উদ্ভিদ বাড়ায়? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন না জেনন? উদ্ভিদ নাইট্রোজেন সংগ্রহ করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। নিম্নলিখিত কোন গ্যাসটি বায়ুমণ্ডলের উষ্ণতা নিয়ন্ত্রণ করে? উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে কোন গ্যাসটি বায়ুমণ্ডলের? নাইট্রোজেন, জেনন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড? কার্বন ডাইঅক্সাইড। উষ্ণতা বৃদ্ধিতে কার্বন ডাইঅক্সাইড সব থেকে বেশি ভূমিকা পালন করে। নিম্নলিখিত কোন গ্রিনহাউস গ্যাস নয়? আবার নয় দিয়ে প্রশ্ন একটা, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? CO2, মিথেন, অক্সিজেন, কার্বন মনোক্সাইড। কোনটি বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না? গ্রিনহাউস মানে বায়ুকে উত্তপ্ত করবে, ঠিক আছে? তাহলে কোনটা? কার্বন ডাইঅক্সাইড করে, মিথেন করে, কার্বন মনোক্সাইড করে, অক্সিজেন। এখানে উত্তর হবে কি? অক্সিজেন। দেখো স্তম্ভ আছে একটা, স্তম্ভটা দেখো, বলেছে অ্যাপেলটন স্তর। অ্যাপেলটন স্তর কোথায়, কত দূর বা কতটা পর্যন্ত বিস্তৃত অ্যাপেলটন স্তর? আমরা প্রথম থেকেই যদি মিলাতে শুরু করি, জানি, তাহলে আমরা যেটা জানবো সেটাকে মিলিয়ে নিব, তাহলে আমাদের উত্তর করতে সুবিধা হবে, তাই না? দেখো অ্যাপেলটন স্তর 90 থেকে 150 কিমি, 300 কিমি, 150 থেকে 180 কিমি, 380 কিমি, 130 কিমি। অ্যাপেলটন স্তর হচ্ছে 150 থেকে 380 কিমি। তাহলে অপশন এ হবে অ্যাপেলটন স্তরে অপশন 3 নম্বরটা, ঠিক আছে? তারপরে আয়নোস্ফিয়ারের ই স্তর 90 থেকে 150 কিমির মধ্যে আছে। তারপরে স্পোরাডিক ই স্তর, এটা আছে 130 কিমির মধ্যে। তারপরে আয়নোস্ফিয়ারের এপি স্তর আছে 300 কিমির মধ্যে। তাহলে আমরা প্রথমে কাকে পাবো? একটু মিস্টেক, অ্যাপেলটন স্তর হবে 300 কিমির মধ্যে, ঠিক আছে? তারপরে তোমার আয়নোস্ফিয়ারের এপি স্তর হবে 150 থেকে 360 কিমির মধ্যে। তাহলে এখানে উত্তর হবে অপশন সি, একেরটা 2, 300 কিমির মধ্যে অ্যাপেলটন স্তর। বি আয়নোস্ফিয়ারের ই স্তর হচ্ছে 90 থেকে 150 কিমি। সি স্পোরাডিক ই স্তর, এটা হবে 130 কিমির মধ্যে। আয়নোস্ফিয়ারের এপি স্তর, এটা হবে 150 থেকে 380 কিমির মধ্যে। বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা ড্যাশ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে? বায়ুমণ্ডলের ভাসমান ধূলিকণা ড্যাশ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে? কোন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে? পরিস্রাবন, বাষ্পীভবন, ঘনীভবন, বাষ্পীয় প্রশোধন। কোন প্রক্রিয়াকে? ধূলিকণা। ধূলিকণা কি করে? জলীয় বাষ্পকে ধরে নিয়ে কি করে? ওটাকে জলে পরিণত করে। তাহলে ওটাকে কি বলবো আমরা? ঘনীভবন। বাষ্পীভবন জল থেকে হয়। তাহলে উত্তর কি হবে এখানে? অপশন সি, ঘনীভবন। তারপরে দেখো আবার একটা স্তম্ভ, বিভাজনকারী স্তর আর বৈশিষ্ট্য। দেখো ট্রাবোপজ, ট্রাবোপজ
মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার, হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ার। ট্রপোপজ হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের মধ্যে অবস্থান করে। ট্রপোপজ আমরা জানি ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে, তাহলে এটা বি। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোপজ, স্ট্র্যাটোপজ হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের মধ্যে। আর হচ্ছে মেসোপজ, মেসোপজ হচ্ছে মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের মধ্যে। তাহলে অপশন এ হবে 4, বি 3, সি 2, ডি 1। অপশন এ উত্তর হবে। নেক্সট, বিজ্ঞানীদের নাম আর বৈশিষ্ট্য, কি জন্য ওরা বিখ্যাত, ঠিক আছে? সেই বিজ্ঞানীদের নাম। ডবসন, ডবসন, বিজ্ঞানী ডবসন কি করেছিল? বিজ্ঞানী ডবসন ওজন ঘনত্ব মাপার একক পরিমাপ করেছিল। তারপরে স্কনবি, স্কনবি করেছিল বায়ুমণ্ডলের ওজন গ্যাসের অস্তিত্ব উল্লেখ করেছিল। তারপরে সরেট, সরেট রাসায়নিক সংকেত O3 এটি দিয়েছিলেন সরেট। তারপরে ফেব্রি ও বুসন ওজন স্তর আবিষ্কার করেছিলেন। তাহলে এ হবে 3, বি 1, সরি, এ 3, বি 1, সি 4, ডি 2। অপশন সি আনসার। নেক্সট, সত্য মিথ্যা, ট্রু অ্যান্ড ফলস। সত্য মিথ্যা দেখো, সত্য মিথ্যা, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে উষ্ণতার বৈপরীত্য দেখা যায়, সত্য না মিথ্যা? মিথ্যা, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে নয়, নিম্ন ট্রপোস্ফিয়ারে বৈপরীত্য দেখা যায়। বৈপরীত্য উত্তাপ আমি একটু আগেই বলেছি তোমাদের একটা প্রশ্নে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও বৃদ্ধি পাবে, তাহলে এটা মিথ্যা কথা, তাই তো? থার্মোস্ফিয়ার বায়ুমণ্ডলের সর্বাধিক উষ্ণতম স্তর, হ্যাঁ উষ্ণতম স্তর। পৃথিবীর বায়ুমণ্ডল ও মহাকাশের মধ্যবর্তী সীমা নির্দেশক রেখাকে কারমান রেখা বলে, হ্যাঁ এটাও কারমান রেখা বলে। তাহলে FTT, দেখো অপশন এ FTF এটা হবে না, অপশন বি FTT এটা উত্তর হবে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে অপশন বি। 8 সেপ্টেম্বরকে বিশ্ব ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালন করা হয় না, 16 সেপ্টেম্বরে পালন করা হয়, তাই না? এটা হবে ফলস। তারপরে দেখো, ভিয়েনা কনভেনশন প্রথম ওজোন স্তরের গুরুত্ব প্রচারে আয়োজিত সম্মেলন, হ্যাঁ ওজোন স্তর। পদার্থবিদ গর্ডন ডবসন প্রথম ওজোন গহ্বর কথাটি, ডবসন ওজনে একক মাপার একক করেছিলেন, এটাও মিথ্যা কথা। তাহলে দেখো আমরা পেলাম FTF, অপশন এ FFT এটা হবে না, অপশন বি TTF এটা হবে না, অপশন সি FTF এটা হবে উত্তর আমাদের, অপশন সি অ্যান্সার। নেক্সট দেখো পরের প্রশ্ন, 70 নম্বর প্রশ্ন। ঝড় বৃষ্টি এড়াতে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে দ্রুতগতি সম্পন্ন জেট বিমান চলাচল করে, করে তো? হ্যাঁ করে, সত্য। ম্যাগনেটোস্ফিয়ারে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় সৃষ্টি হয়েছে, আগের প্রশ্ন আলোচনা করেছি, কয়টা? দুটো, চলো এটাও সত্য। নেক্সট, চার্লস ফেব্রি ওজোন গ্যাসের নামকরণ করেছিল, না এটা মিথ্যা কথা, চার্লস ফেব্রি এটা করেননি। চার্লস ফেব্রি কি করেছিল, এটা তোমাদের জন্য প্রশ্ন, এর আগের প্রশ্নে ছিল। তাহলে আমরা পেলাম TTF, দেখো TTF, তাহলে প্রথমেই আছে আমরা পেয়ে গেছি TTF, তাহলে অপশন এ আনসার হবে। নেক্সট, পরের প্রশ্ন, আবার একটা স্তম্ভ দেখো, চাপম্যান সার্কেল, চাপম্যান সার্কেল ওজোন গ্যাসের সৃষ্টি ও বিনাশ। তারপরে রেডিয়েটিভ কুলিং কার্বন ডাই অক্সাইডকে বলা হয় থমস, থমস হচ্ছে ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ। ফ্লোরোসেন্ট ল্যাম্প ক্রিপ্টন, তাহলে একেরটা হবে 3, A3, B4, C1, D2। অপশন সি অ্যান্সার হবে।
নেক্সট, ইউএনসিপি এর পুরো নাম কি? ইউনাইটেড নেশন ইলেকট্রিক প্রোগ্রাম, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউনিয়ন নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশন এনার্জি পার্টিকুলেট। কোনটা হবে? অপশন বি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। অপশন বি অ্যান্সার। ড্যাশ বায়ুমণ্ডলে একটি স্থায়ী উপাদান স্থায়ীভাবে থাকে বায়ুমণ্ডলের মধ্যে, সেই স্থায়ী উপাদান কোনটি? অক্সিজেন, জলীয় বাষ্প, ধূলিকণা, জল। কোনটা হবে? এর আগে একবার পড়েছি আমরা, অক্সিজেন। অপশন এ। নিচের কোনটি সঠিক? বায়ুমণ্ডলের ভাসমান অতি ক্ষুদ্র কলয়েডধর্মী সূক্ষ্ম কণাগুলিকে একত্রে অ্যারোসেল বলে। কলয়েডধর্মী কণাগুলিকে একত্রে কি বলে? অ্যারোসেল বলে। ঠিক না ভুল? ঠিক বলে, তাই তো? তারপরে নিম্ন বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে অ্যারোসেলের উপস্থিতির হার সর্বাধিক। হ্যাঁ, নিচেই যত রকম ঝড়ঝঞ্ঝা কাজকর্ম হয় তাই অ্যারোসেলের পরিমাণটাও সেই নিচেই বেশি। তাহলে দুটোই সঠিক, কেবলমাত্র এক সঠিক এটা হবে না, কেবলমাত্র দুই সঠিক এটাও হবে না, এক ও দুই উভয় সঠিক। তাহলে অপশন সি অ্যান্সার হবে। নিচের কোনটি সঠিক? তাই তো? ভূপৃষ্ঠ থেকে প্রায় 100 কিমি উচ্চতা পর্যন্ত অঞ্চলকে বলে কর্মব্যস্ত স্তর বা কার্মান লাইন। ঠিক। থার্মোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি দেখতে পাওয়া যায়। ঠিক। কেবলমাত্র এক সঠিক না, কেবলমাত্র দুই সঠিক না, এ এক ও দুই দুটোই সঠিক। নেক্সট, নিচের কোনটি সঠিক? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে জলকণার উপস্থিতিতে নৈসর্গিক মেঘ দেখা যায়। স্ট্র্যাটোস্ফিয়ারে জলকণা যেতেই পারবে না অত দূরে, হালকা পরিমাণে থাকে, জলকণার উপস্থিতি খুব কম থাকে। নৈসর্গিক মেঘ অন্য জায়গায় দেখা যায়, কোথায় দেখা যায় তোমরা কমেন্টে জানাও। তাহলে এটা কি হবে? ভুল। তারপরে ক্লোস্ট্রিডিয়াম হলো একটি নাইট্রোজেনের স্থিতিকারী ব্যাকটেরিয়া। ঠিক। ওজন হলো একটি গন্ধহীন গ্যাস। না, ওজনের ঝাঁঝালো একটা গন্ধ আছে, আঁশটে গন্ধ আছে। ভুল। তাহলে আমরা 2 নম্বরটা সঠিক পেলাম। 1 ও 2 সঠিক না, 2 ও 3 সঠিক না, কেবলমাত্র 2 সঠিক। অপশন সি আনসার হবে কি? অপশন সি। আবার বিবৃতি ব্যাখ্যামূলক প্রশ্ন এসছে, একটু ভালো করে দেখবে এগুলো, এগুলো একটু ভাবাই। ব্যাখ্যার সঙ্গে কারণটা তোমরাকে একটু ভালো করে ভেবে চিনতে উত্তর করতে হবে। দেখো, নিরক্ষীয় ও ক্রান্তীয় আর্দ্র অঞ্চলে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক। নিরক্ষীয় অঞ্চলে জলীয় বাষ্প বা আর্দ্রতার পরিমাণ সর্বাধিক, ঠিক আছে। কারণ 70 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি জলীয় বাষ্পের পরিমাণ দাঁড়ায় 0.2%। এটাও সর্বাধিক, এটাও ঠিক। তাহলে দুটো কথাই ঠিক, কিন্তু নিরক্ষীয় ক্রান্তীয় অঞ্চলের সঙ্গে 70 ডিগ্রি অক্ষাংশের জলীয় বাষ্পের কি কোনো সম্পর্ক বোঝাচ্ছে? বা এটার সঙ্গে, এই কারণটার সঙ্গে বিবৃতিটা ম্যাচ হচ্ছে কি? না, হচ্ছে না। তাহলে দুটো সঠিক হওয়া সত্ত্বেও এ এবং আর এর সঠিক ব্যাখ্যা নয়, বা আর এর সঠিক ব্যাখ্যা নয়। দেখো কোথায় আছে? অপশন ডি। তাহলে অ্যান্সার হবে কি? অপশন ডি। নেক্সট, স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে জেট বিমান বিনা বাধায় উড়ে যেতে পারে। পারে। কারণ জলীয়বাষ্প না থাকায় স্ট্র্যাটোস্ফিয়ারে ঝড় বৃষ্টিপাত সংঘটিত হয় না। এটাও ঠিক কথা। স্ট্র্যাটোস্ফিয়ারে বৃষ্টিপাত সংঘটিত হয় না, তাই তো? যে স্ট্র্যাটোস্ফিয়ারে ঝড় বৃষ্টি সংঘটিত হয় না, ওখানে জলীয়বাষ্পর পরিমাণ থাকে না বলে। তাহলে এটা, এই কারণটার সঙ্গে ব্যাখ্যাটা সঠিক হচ্ছে, মানে ঠিকভাবে যাচ্ছে। তাহলে এ আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে অ্যান্সার কি হবে? অপশন সি। এই ধরনের প্রশ্নগুলো একটু ভালো করে মন দিয়ে পড়বে, তাহলেই দেখবে যে তোমরা পেরে গেছো। চলো নেক্সট আছে, দেখো নেক্সট প্রশ্ন। দেখো 79 নম্বর প্রশ্ন, নিম্ন ট্রপোস্ফিয়ার স্তরে উষ্ণতার বৈপরীত্য লক্ষ্য করা যায় কারণ রাত্রিবেলা ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর তাপ বিকিরণ করে দ্রুত শীতল হয়।
এবং উপরি বায়ুমণ্ডল সেই তাপ শোষণ করে তুলনামূলক গরম হয়। হ্যাঁ, সঠিক কথা। তাহলে নিম্ন ট্রপোস্ফিয়ারে উচ্চতার বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধির একটা সম্পর্ক এখানে বোঝা যাচ্ছে, তাই ব্যাখ্যাও সঠিক। তাহলে এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। অপশন সি, অ্যান্সার হবে অপশন সি। নেক্সট, 16 সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালন করা হয়। সঠিক। 1987 খ্রিস্টাব্দে 16 সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে পৃথিবীর 46টি উন্নত দেশের প্রতিনিধিরা একত্রে ওজোন স্তর সংরক্ষণের উদ্দেশ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছিল। তাই 16 সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালন করা হয়। তাহলে এ এবং আর উভয় সঠিক, এবং সঠিক ব্যাখ্যা অপশন সি, অ্যান্সার হবে অপশন সি। নেক্সট, হেটেরোস্ফিয়ারে বিভিন্ন স্তরগুলি ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ঊর্ধ্বক্রমে, ওপর থেকে নিচের দিকে, মানে নিচের থেকে ওপর দিকে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। চলো সাজাই আমরা। হিলিয়াম স্তর, পারমাণবিক স্তর, আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক হাইড্রোজেন স্তর। দেখো প্রথমেই 3 নম্বর আণবিক নাইট্রোজেন স্তর, এটা ভারী একটা গ্যাস, এটা 1 নম্বর হবে, প্রথমেই পড়বে এটা। তারপরে আণবিক অক্সিজেন স্তর, তারপরে হিলিয়াম স্তর, তারপরে হাইড্রোজেন স্তর। তাহলে প্রথমে 3, 2, 1, 4, অপশন ডি অ্যান্সার হবে আমাদের। দেখো একটা ছবি আছে, 82 নম্বর প্রশ্ন, একটা ছবি দেওয়া আছে। দেখো এই ছবিটার সঙ্গে আমাদেরকে এখানে ম্যাচিং করতে হবে, ঠিক আছে? দেখো ম্যাচিং করো ছবিটার সঙ্গে, নিচের বিকল্পগুলোকে সঠিকটা মিলাবে। নাইট্রোজেন 80%, ঠিক আছে। অক্সিজেন 20.9%, তারপরে আর্গন কত 0.9%, তারপরে কার্বন ডাইঅক্সাইড 0.03%, অন্যান্য 0.17%। এ অপশানেই দেখো এটা আছে, তাহলে অপশন এ সঠিক উত্তর হবে, অপশন এ। নাইট্রোজেন 80%, অক্সিজেন 20.9%, আর্গন 0.9%, কার্বন ডাইঅক্সাইড 0.03%, আর অন্যান্য 0.17%। চলো নেক্সট, আবার একটা চিত্র সহযোগে প্রশ্ন। দেখো এটা থেকে আমরা কি বুঝতে পারছি, 4 ডিগ্রি সেলসিয়াস, 8 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে নিচের থেকে উষ্ণতাটা কি হচ্ছে, বাড়ছে। উচ্চতা বাড়ার সাথে সাথে কি উষ্ণতা বাড়ছে, তাই না? নিচের সাথে সাথে তারপরে আবার উষ্ণতা কমছে উচ্চতা বাড়ার সাথে সাথে, যেটা ট্রপোস্ফিয়ারের স্বাভাবিক নিয়ম। তাহলে এটাকে আমরা কি বলবো, এই পিকচারের মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাকে কি বলবো? উষ্ণতা স্বাভাবিক হ্রাস হার, বৈপরীত্য উত্তাপ, উচ্চতার সঙ্গে উন্নতার হয়ে গেছে, এটা উষ্ণতার হবে, উষ্ণতার সম্পর্ক, পরিচলন পদ্ধতি। কোনটা? একটু আগেই বলেছি উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পায়, সেটাকে বৈপরীত্য উত্তাপ বলে। উচ্চতা বৃদ্ধির সাথে কি হচ্ছে, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা কি হবে, বৈপরীত্য উত্তাপ। অপশন বি এই প্রশ্নের উত্তর। নেক্সট, আবার একটা চিত্রযুক্ত প্রশ্ন। দেখো এখানে বায়ুমণ্ডলের স্তর ভাগ করে দেওয়া আছে, সেই বায়ুমণ্ডলের স্তর ভাগ 1, 2, 3, 4 কোনটা কোন স্তর সেটা আমাদের জানতে চেয়েছে। 90 থেকে 200 কিমির মধ্যে কোন স্তর, তারপরে 200 থেকে 1100 কিমির মধ্যে কোন স্তর, 1100 থেকে 3500 কিমির মধ্যে কোন স্তর। দেখো 1 নম্বর আণবিক নাইট্রোজেন স্তর, 2 নম্বর আণবিক অক্সিজেন স্তর, তারপরে 3 নম্বর হিলিয়াম স্তর, 4 নম্বর হাইড্রোজেন স্তর। মানে যে হেটেরোস্ফিয়ারের স্তর ভাগ সেটাই আমাদের এখানে দেওয়া আছে, সেটাই হবে অ্যান্সার। অপশন সি তে আছে, দেখো অ্যান্সার হবে অপশন সি। নেক্সট, আজকের শেষ প্রশ্ন, 85 প্রশ্ন, 85 এর শেষ প্রশ্ন। দেখো তোমাদের এখানে প্রশ্ন দেওয়া হয়েছে যে চিত্রের স্তরগুলি চিহ্নিত করো, 1, 2, 3, 4, 5, 6, মানে
এখানে পরপর বায়ুমণ্ডলের স্তর ভাগটা দেওয়া আছে। আমরা যদি বায়ুমণ্ডলের স্তর ভাগটা জেনে থাকি তাহলে এই প্রশ্নের উত্তরটা অনায়াসে দিতে পারবো। আমার প্রশ্ন, সকলে এই উত্তরটা কমেন্টে অবশ্যই তোমরা জানাও যে কি হবে, উত্তরটা কি হবে সকলেই আমাকে কমেন্ট করে জানাও। তার কারণ এখানে খুব সোজা একটা প্রশ্ন। কি প্রশ্ন দেওয়া হয়েছে? বায়ুমণ্ডলের স্তর ভাগ। ভিডিওটি কেমন লাগলো সকলে অবশ্যই জানাবে, জানাতে ভুলবে না। কারণ একটা ভিডিও করতে অনেক সময় ব্যয় হয়, পরিশ্রম হয়, প্রশ্ন সেট করতে হয়। তোমাদের ভালোবাসা পেলে আরও এই রকম অনেক ভিডিও নিয়ে আসতে উৎসাহিত হব। তাই চ্যানেলটিকে কি করবে? সাবস্ক্রাইব, পেজটিকে কি করবে? ফলো করবে, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তারাও যেন উপকৃত হয়। সকলকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।